নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। শুরু করছি ফিল্ম স্টারে। আর ফিল্ম স্টারে আজকে না একটু দাঁড়ান বলছি। তার কারণ হচ্ছে ঈদের কিছুদিন আগেই মুক্তি পেতে চলেছে মির্জা। কিছুদিনও বলবো না, দু একদিন আগে। কাউন্টডাউন বিগিনস। এবার তো বুঝতে পারছেন ফিল্ম স্টারে তাহলে কাদের নিয়ে হাজির হয়ে যাচ্ছি। ঠিক তাই, ছবি মুক্তির আগে মির্জা তার প্রেমিকা মুস্কানকে নিয়ে আমাদের স্টুডিওতে এসে গেছেন। তার মানে আমার সঙ্গে রয়েছেন অঙ্কুশ এবং ওয়েন্দ্রিলা। দুজনকে স্বাগত জানাচ্ছি এবিপি আনন্দর স্টুডিওতে। তবে শুরুতেই তোমাদের দুজনকে একটা কথা বলে রাখি, মির্জা নিয়ে তো তোমাদের কাছ থেকে অনেক কিছু জানার আছেই, প্রশ্ন থাকবেই। কিন্তু একেবারে মানে যে সময় তোমরা আমার স্টুডিওতে এসেছো, ইলেকশনের ভরা মরশুম, ইলেকশনের ডেট ঘোষণা হয়ে গেছে, সুতরাং রাজনৈতিক কিছু প্রশ্ন তোমাদের কাছে কিন্তু আমার থাকবে। হ্যাঁ, তাহলে একেবারে শুরু করে ফেলি আমাদের আজকের আড্ডা। আর শুরুতেই আমি অঙ্কুশের কাছে যাব। অঙ্কুশ, ঈদের আগে মুক্তি পাচ্ছে, কিন্তু এটাও ঠিক কথা যে একেবারে নির্বাচনের ভরা মরশুমে এই ছবি কিন্তু রিলিজ হচ্ছে। সেক্ষেত্রে একটু বেশি একটা চিন্তার কোথাও বিষয় রয়ে যাচ্ছে নাকি? একটু রিস্ক ফ্যাক্টর কাজ করছে না? আমার মনে হয় চিন্তার সেরকম কিছু নেই। সব থেকে বড় কথা, প্রথম বলি যে মির্জার যে ধরনের উন্মাদনা বা হাইপ আছে সেটা খুব পজিটিভ। আর সেকেন্ডলি হচ্ছে আমার মনে হয় এই এত কিছুর মধ্যে একটু এন্টারটেনমেন্ট মানুষ চাইবে। আর যেহেতু আমরা 9 এপ্রিল রিলিজ করছি, কিন্তু আরও 10 দিন পর ভোট, এবং তারপর মোটামুটি আর এই ধরনের ছবিগুলো কি হয় না, ইটস নট অ্যাবাউট মাউথ পাবলিসিটি। এই ধরনের ছবিগুলো লোকে যাবে, হুল্লোড় করবে, তো ইটস লাইক 2-3 উইকসের ব্যাপার এই সিনেমাগুলো। তার মধ্যে থেকে যা ইনকাম করার যা করার করে নেয়। এগুলো সেলিব্রেশন ফিল্ম, তো আমার মনে হয় না খুব একটা বেশি প্রবলেম হবে। এবং রিজিনাল ফিল্মের ক্ষেত্রে যেটা হয় একটু কম প্রবলেম হয়, বিকজ যেহেতু আরও সেক্টরসগুলো আছে, বিভিন্ন সেক্টরস আছে, ততক্ষণে এই সেক্টরসটা ভালো কাজ। আবার যেখানে ভোট হয় ওখানে একটু যদি কমও হয়, বাকিগুলো ভালো থাকে। আবার ওখান থেকে ভোট সেই জেলাগুলোতে ভোট হয়ে গেলে তারপরে আবার সেখানে আমার মনে হয় খুব একটা রিজিনাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অসুবিধা হবে না। আর পার্টিকুলারলি মির্জা নিয়ে আমি একটু কনফিডেন্ট আছি। ওই জন্য না, কনফিডেন্ট তো নিশ্চয়ই। এর আগেও যেদিন তোমার সঙ্গে কথা হচ্ছিল, আমার মনে আছে যে মানে মির্জা যে তোমার কাছে একেবারে মানে ইয়োর বেবি, সেটা কিন্তু বারবার তোমার কথাই ফুটে উঠছিল। তুমি কদিন আগে আমাদের প্রতিনিধি অতসী, ওকে তুমি বলেছিলে যে বাংলা সিনেমার সিঙ্গল স্ক্রিনে রিলিজ হওয়ার যে একটা মানে কমার্শিয়াল ফিল্মের যে একটা ম্যাজিক, সেই ম্যাজিকটা তুমি ফিরিয়ে আনতে চাও মির্জার হাত ধরে। তো কতগুলো সিঙ্গল স্ক্রিনকে তুমি টার্গেট করেছো? প্রচুর। দেখো, আমি চেষ্টা করছি প্রায় 150টার মতো সিনেমা হলে রিলিজ করতে। হ্যাঁ, বিগেস্ট রিলিজ করার চেষ্টা করছি, চেষ্টায় আছি অবশ্যই। এবং প্রচুর হেল্প পাচ্ছিও ফ্রম আমার এক্সিবিটার্স, ডিস্ট্রিবিউটার্স, প্রচুর হেল্প পাচ্ছেন। এটা খুব জরুরি, তার কারণ আমার মনে হয় মাস যদি জেগে ওঠে না, ওই ছবিকে কেউ আটকাতে পারে না। চিরকাল আমরা এই উদাহরণটা দেখে এসেছি। আজ আমাদের প্রচুর এই জেনজি, সো কল জেনজি যারা আছে না, তারা আমাদের এক সময়কার ছবি দেখে এখন অনেক খিল্লি করে। সে দেবের পাগলু হোক, আমার জামাই 420 হোক, বা এক্সেট্রা কিছু ছবির নাম করি, আজও একটা অন্য চোখে দেখে। কিন্তু ট্রাস্ট মি, খুব বেশি সো কল সেন্সিবল ছবিগুলো কিন্তু আজকে তার বক্স অফিস এখন অবধি ছাপাতে পারেনি। তো আমার মনে হয় যখন মাস জেগে ওঠে, সেটা অন্যরকম একটা সিন হয় দেখার মতো। তো আমি ওই জন্যে চাই যে অবশ্যই আবার নতুন করে সিঙ্গেল স্ক্রিনসগুলো যাতে ভালো হয়, এই হয়। আমি তো অনেকে আমাকে সাজেস্ট করেছি যে কিছু কিছু সিঙ্গেল স্ক্রিনে কিন্তু অবস্থা খারাপ, ওখানে রিলিজ করিস না। তাও করবো যদি রিভাইভ করে। খুব বড় কথা হয়তো বলছি, কিন্তু যদি মির্জা থেকে সেটা রিভাইভ করে, স্বপ্ন দেখাটা তো অন্যায় নয়। তো সেই জন্যই আমার এই মির্জা নিয়ে তুমি অনেক স্বপ্ন দেখেছো, সুতরাং তা নিয়ে তো তুমি আরো স্বপ্ন দেখবে, খুব স্বাভাবিক। ওয়েন্দ্রিলা, এই মির্জাতে একটা দারুণ ডান্স সিকোয়েন্স আছে যেখানে 1000 জন নৃত্যশিল্পীর সঙ্গে তুমি পা মিলিয়েছো, তো সেটার অভিজ্ঞতা একটু জানতে চাইবো। মানে ওয়াজ ইট ভেরি চ্যালেঞ্জিং? ডেফিনেটলি। মানে আমি এইটা দিয়ে শুরু করতে চাই যে মির্জা ছবিটাই আমার কাছে খুব চ্যালেঞ্জিং। মানে আমি কোনোদিন ভাবিনি যে এই ধরনের চরিত্র আমার কাছে আসবে, যেটা ডেফিনেটলি আমি অঙ্কুশকে থ্যাঙ্কস জানাবো, আমার ডিরেক্টরকে থ্যাঙ্কস জানাবো, এবং স্ক্রিপ্ট রাইটার অর্ণব, তাকেও থ্যাঙ্কস জানাবো যে আমাকে এই সুযোগটা দিয়েছে। তো যখন আমি জানতে পারলাম যে একটা সব থেকে বড় ডান্স নাম্বারের শ্যুট হবে, সেটা আবার অঙ্কুশ তাতে থাকবে, মোটামুটি আমার হয়ে গেছিলো ধুক 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 ধুক। ওটা ওকে আমি বুঝতে দিইনি, কারণ ওকে বুঝতে দিলে হবে না। আমি যেটা করেছি, আমি আমার কোরিওগ্রাফারের সাথে একদম পুরো ছক করে একদম এভরিডে প্র্যাকটিস করেছি, যাতে আমি পারি জিনিসটা করতে। কারণ এখানে যেভাবে আমি নিজেকে পোট্রে করেছি ডান্সের দিক দিয়ে, সেইটা আমার ফটে নয়, মানে সেটা আমি শিখিনি ছোট থেকে, আমার পুরোটাই ক্লাসিক্যাল বেস। তো আমি চেষ্টা করেছি যে যতটা আমার মানে তরফ থেকে করা যায়। প্রচন্ড একটা টেনশন ছিল। অঙ্কুশের সাথে পা মিলিয়ে আমার মানে বেশ ভালো লেগেছে, কারণ আমার লাইফে, আমার ক্যারিয়ারে ফার্স্ট টাইম এত বড়, মানে আমার ফার্স্ট টাইম গান, কমার্শিয়াল প্রপার গান, তাও আবার এত বড়, সব থেকে বড় গান। আর আমরা সবাই জানি, মানে অঙ্কুশকে আমার প্রথম
ভালো লাগার কারণ আমি এবিপি আনন্দতে স্বীকার করছি যে ওর নাচ, ওটাই আমার ভালো লাগার কারণ ফার্স্ট ছিল। আর সেই মানুষটার সাথে আমি তাল মিলিয়ে নাচ করব, এটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল এবং আই হোপ আমি পেরেছি। বাকিটা তো দর্শক যখন দেখবে তখন বলতে পারবে। ঠিকই, কিন্তু এটা মানে তোমার কাছে যে একটা খুব বড় অ্যাচিভমেন্ট সেটা তোমার কথাতেই বোঝা যাচ্ছে এবং কতটা চ্যালেঞ্জিং ছিল সেটাও আমরা বুঝতে পারছি। আমি অঙ্কুশের কাছে যেটা বললাম যে ফিল্ম নিয়ে আলোচনা তো আমরা করবো, কিন্তু রাজনীতি দেখো, ভোট এসে গেছে, দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, তো ভোট এলে বাংলার রাজনীতিতে ঠিক কি চলে সেটা তো আমরা প্রত্যেকে জানি। কিন্তু আমি অঙ্কুশের কাছে জানতে চাইবো যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতি, তা নিয়ে তুমি কি বলবে? হ্যাঁ দেখো, আমার একটা জিনিস তো খারাপ লাগেই, আমি যখন দেখি আমাদেরই ফেলো কালিগ যারা আছে তারা একে অপরের প্রতি কাদা ছোড়াছড়ি চলছে অনলি বিকজ পলিটিক্যাল এজেন্ডাটাকে ইয়ে করার জন্য, আমার এটা ভীষণ খারাপ লাগে। কেননা খুব কষ্টও লাগে। আমার মনে হয় যে এই ফিল্ম জিনিসটাকে, আর্ট কালচার জিনিসটাকে তো আলাদা রাখা উচিত। কিন্তু ঠিক আছে, যারা জয়েন করেছে বা তাদের পার্সোনাল ডিসিশন, এটা আমি একদমই মানবো। কিন্তু কোথাও না কোথাও সেই জিনিসটা যখন একটা নোংরামির দিকে চলে যায় তখন সেই আবার এটা আমি দেখেছি জিনিসটা এক এক সময় মনে হতো বোধহয় এটা নাটক, মানে হয়তো ক্যামেরার জন্যেই, বাট ক্যামেরার বাইরে হয়তো খুব বন্ধুত্ব, বাট সেটা হয় না, আমার নিজের চোখে দেখা সেটা নয়। এই তিক্ততাটা ক্যামেরার বাইরেও শুরু হয়ে যায় অনেস্টলি বলতে। তো এবং তাদের সাথে ভালো সময়টা তো আমি একসাথে কাটিয়েছি আগে, দুটো যখন কম্পেয়ার করি আমার খুবই কষ্ট লাগে এবং খুব খারাপ লাগে এই জিনিসটা। তো সেটা তো হ্যাঁ অবশ্যই আমার কাছে খুব ইয়ে জিনিস। এবার ভোটের আগে কোনো রাজনৈতিক দলের কাছ থেকে অফার পাওনি? দেখো ইনডিরেক্টলি অনেক কিছু আসে, সেটা নয়। কিন্তু আমি তোমার আগেও বলেছি যে যে জিনিস আমার এমন নয় যে রাজনীতি এমাছিচি এরকম আমার একদমই নয়। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে আমি যেটা বুঝি না সেটা আমি করতে চাই না, আমার ওই সিম্পল বক্তব্য। এবং আমার মনে হয় যে মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারটা, এটা আমি আমফানের সময় করেছিলাম, কোভিডের সময় করেছিলাম, কিন্তু আমার সিনেমার টাকা দিয়ে অর্জন করা টাকা নিয়ে করেছিলাম আমি। তো আমার মনে হয় যে আমি সিনেমা থেকে যতটুকু অর্জন, আর সিনেমাতে যথেষ্ট পয়সা আছে, সবাই জানে, একজন কেউ ফিল্ম স্টার হলে হলে সেও যথেষ্ট আর্ন করে, তার যদি কিছু অংশ আমি সাধারণ মানুষকে হেল্প করতে কাজে লাগাতে, মানে সব থেকে বড় আমি এক্সাম্পল দিতে পারি রজনীকান্তের, হ্যাঁ এই ধরনের মানুষরা যারা করে, তো আমি যদি সেরকম কিছু ছোটখাটো কিছু করতে পারি আই উইল বি মোর দ্যান হ্যাপি। এখানে যেটা প্রবলেম হয়ে যাচ্ছে কিছু কিছু মানুষদের, যে হয়তো সামর্থ্যের বাইরে গিয়ে কিছু করতে গিয়ে জিনিসটা ঘেটে দিচ্ছে। তোমার দরকার নেই, তোমাকে দেখো মাথার দিব্যি দেয়নি যে তুমি সবার খেয়াল রাখো। রজনীকান্তের কথা বললে, সোনু সুদের কথাও আমার খুব মনে পড়ছে, বিশেষ করে কোভিডের টাইমে, লকডাউনের সময় যেভাবে সাধারণ মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। আর আমার মনে হয় যে সোনু সুদ মানে ব্যাপারটা আমি জাস্ট অন্যভাবে কেউ যাতে নেয় না, সোনু সুদের স্টারডামটা তো নট অ্যাজ কম্পেয়ার টু রজনীকান্ত সেটা নয়, কিন্তু আজকে সোনু সুদ ওর কাজ দিয়ে যেটাই আর্ন করেছে সেটা দিয়েও যেটা করে দেখাতে পেরেছে, হ্যাটস অফ টু হিম। তো আমার মনে হয় দেখো, আমাকে ভগবান জন্ম দিয়েছে, যদি আমি ভালো কাজ কিছু করি, আমার সামর্থ্য অনুযায়ী আমি কয়েকজনকে দেখলাম, আমি আরেকজনকে বললাম তুমি যদি কিছু করতে পারো বাকি জনকে দেখো। আমার যখন সামর্থ্য নেই আমি সবাইকে দেখতে যাবো না, জিনিসটা ঘেটে যাবে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে প্রবলেম হচ্ছে, অনেকে একটা অদ্ভুত জানি না কি মাইন্ডসেট নিয়ে ইয়ে করেছে, কে কি বুঝিয়েছে জানি না, কারণ 80% পলিটিক্স জয়েনই করেছে পলিটিক্সে জিরো জ্ঞান নিয়ে, এবং পলিটিক্স জয়েন করার পরও যে শিখবো সেই মানসিকতাটাও কিন্তু নেই। হ্যাঁ, চারিদিকে অনেক কিছু হচ্ছে, ওরা বাড়িতে হাওয়া খাচ্ছে, ঠিক আছে, এইটাতে আমার খুব বড় আপত্তি। তার মধ্যে অবশ্যই অনেক এক্সেপশন কেসেস আছে, ডেফিনেটলি আছে। আমি যদি ইমিডিয়েট একজনের নাম মনে করে, আমি দেবের নাম অবশ্যই নেব, এক্সেপশন কেসও আছে। আমার দেবের বক্তব্য শুনতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমি মিমির কথা বলবো, আমি খুব রেসপেক্ট করি মিমিকে সেই জায়গায়। আমি কাঞ্চনদার কথা বলবো, ঠিক আছে, আমার যতগুলো নাম মনে পড়ে যেগুলো এক্সেপশন কেসেস। আদারওয়াইজ আমি মানে বাকিদের তো আমার মানে আমাদের কলিগদের কথা বলছি যারা জয়েন করেছে, আমার তো বক্তব্য শুনতে ইচ্ছা করে না তাদের, কারণ আমি পার্সোনালি জানি তারা কিছু বোঝে না। তাহলে মানে মানুষ কি ভাববে, মানুষ কি শুনবে? মানে তোমরা তোমাদের ফ্র্যাটার্নিটির লোক, তারা যখন রাজনীতিতে এসেছে, তারা ভোটে, তাদের কথা শুনতে যদি ইচ্ছে না করে, নিজের ফ্র্যাটার্নিটির লোক হয়ে, তাহলে আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, জাস্ট এক লাইনে একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে আমার একজন অ্যাক্ট্রেস আছে, আমি নাম নেব না, সে যখন ভোটের সময় বলেছিল যে আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে মানুষকে দেখা, আমার অ্যাজ আ পলিটিশিয়ান আমি আগে একজন এমপি বা এমএলএ এমপি, তারপরে আমি একজন অভিনেত্রী। ঠিক একদিন যখন সবাই অনেক কিছু বলছে আর কি, মানে যখন কাজকর্ম কিছু হচ্ছে না বলে যখন লোকের তার রাগ তার উপর উবড়ে দিচ্ছে, তখন সে কোনো একটা অ্যাওয়ার্ড ফাংশনে বলছে আগে তো আমি অভিনেত্রী, তারপর না হয় আমি এই। তো এত কন্ট্রাডিক্টরি কথাবার্তা, এইগুলো আমার খুব খারাপ লাগে। এটা অনেস্ট কনফেশন, এবং তুমি খুব মানে খুব
সত্যি কথাগুলো তুমি বলেছো। তুমি বেশ ভুরু কুচকে শুনছিলে, মানে আমি একটু মাঝে মাঝে তোমার মানে ক্যামেরায় তোমাকে দেখছিলাম, তুমি পুরো বিষয়টা শুনছো, কিন্তু এই রাজনীতি নিয়ে তোমার কাছে হয়তো প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে দেখো, মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতির কথা যদি তুলি, তাহলে মানে লিঙ্গ রাজনীতি, তার মধ্যে তো আমার মনে হয় যে সবাই সব মহিলাদের মানে মহিলা অ্যাক্ট্রেসদেরই হয়তো যেতে হয়েছে। তার কারণ হচ্ছে পারিশ্রমিকের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি যে সম পারিশ্রমিক না পাওয়ার জন্য অনেক রিভোল্ট পর্যন্ত হয়েছে। আর কি অন্য কোনোভাবে রাজনীতির শিকার হয়েছে বা মুখোমুখি হতে হয়েছে তোমাকে? না না, আমি তো দেখো, আমি একটা জিনিস বলতে পারি যে আমি অঙ্কুশের থেকেও বেশি ঠোঁট কাটা। আর আমি নিজেরটা শুনি, আমি আমার বাবা মায়ের শুনি, আমি অঙ্কুশের শুনি, আমি আমার পরিবারের শুনি, আমি আর কারুর শুনি না। আমাকে কেউ চালনা করতে কোনো দিন পারবে না, এটা আমি মানে জন্মেছি ওইভাবে। তো আমি না মানে আমি কোনোদিন হ্যাঁ হয়তো ঠকেছি বা কিছু, সেটা আমার নিজের আমার কারণেই হয়েছে। তো সেখানে একটা স্যাটিসফ্যাকশন আছে, কারণ আমি ভুল করেছি, আমি ঠকেছি, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এই যে অনেকে বলে না কি করব বল, আমাকে তো করতেই হলো, কেন করতে হলো, তোমার তো ইচ্ছে নেই। কিন্তু লিঙ্গ রাজনীতির শিকারও কখনো হওনি, মানে মেয়ে বলে আলাদা করে সেটা? না না না, আমি কেন হইনি আমি তোমায় বলছি। সেটা হচ্ছে আমি এখানেও নিজেকেই দোষ দেব যে আমার মনে হয় যে আমাদের মেয়েদেরও উচিত একটুখানি উঠে পড়ে একটু লেগে, মানে আমি যেহেতু রাজনীতি নিয়ে কথা বলতে পারবো না, কারণ আমি একদমই ওটার ব্যাপারে আমার নলেজ নেই, আমি অভিনয় নিয়ে বলতে পারি যে এই যে ধরো আজকে আমি মির্জা যখন পেয়েছি, আমি জানি যে আমার কি লেভেলের প্রেশার আমার কাছে এসছে। অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সে মির্জা ঐন্দ্রিলার কাছে এসছে বলে আমি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোবো, এইটা আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকের আছে, আমি বলতে বাধ্য হচ্ছি। আর তাই জন্যেই হয়তো আমার কাছেও এমন কিছু অফার আসে, আরে মেয়ে তো নায়িকা, পাশে দাঁড়িয়ে নাচবে, আর কি করবে। তো আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ে, আমি প্রত্যেকটা মেয়ের কথা বলবো যে আমাদেরও উঠে পড়ে সেই জায়গাটা করা উচিত যেটা অন্যান্য ইন্ডাস্ট্রিতে আছে, যে মেয়েদেরকে নিয়ে যখন 4 কোটি 5 কোটি টাকা ছবি হচ্ছে, তারা 40 CR 50 CR ব্যাক করছে। এগুলো কিন্তু সব মানে খবর আমি রাখি, শুধু সেজে গুজে অভিনয় আমি করি না, আমি সব খবর রাখি এবং আমি পছন্দ করি এই নলেজগুলো রাখতে। তো এটা আমাদের খামতি, এবং আমি মনে করি এটাতে কোনো কেউ শিকার হয় না। তার জন্যে নিজেকে যতটা গ্রুমিং করা, নিজেকে যতটা তুমি এগিয়ে মানে ইয়ে করবে, সেটা নিজের জন্যই ভালো। এবং কেউ তোমাকে তখন রাজনীতি করে পলিটিক্স করে একটা কাজ থেকে বাদ দিতে পারে, দুটো কাজ থেকে বাদ দিতে পারে, 3 নম্বর থেকে আর পারবে না। তোমরা এত ভালো ভালো কথা বলছো, মানে এত অনেস্ট কনফেশন না, মানে কি বলবো। আমি অঙ্কুশের কাছে যাচ্ছি। দেখো, বাংলার মতো ভোটে হিংসা গোটা দেশের কোথাও হয় না, মানে এটা সত্যি খুব দুঃখ লাগে ভাবলে, মাঝে মাঝে খুব লজ্জাও লাগে। তো তোমাদেরকে বহু মানুষ ভালোবাসেন, মানে চেনে তো ছেড়েই দাও, বহু মানুষ ভালোবাসেন। কখনো কি এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো আপিল রেখেছো, বা এখন লাইভ স্টুডিওতে তোমরা আছো, কিছু বলতে চাও কি? বলে কি সলিউশন বেরোবে আমি জানি না, অনেস্টলি বলতে মানে তোমরা তো সেটা নিয়ে সারাদিন লড়ছো, আমি জানি তোমাদের এটা কাজ, এবং হ্যাটস অফ টু তোমাদেরকে সত্যি। এবং আর দেখো, আমাদেরকে না এমনি, আমার মনে হয় আমাদেরকে লোকে এমনি খুব কম সিরিয়াসলি নেয় অ্যাক্টার্সদের, টু বি ভেরি অনেস্ট। ফ্যানের জায়গায় সব ঠিক আছে, আমাদের জন্য হলে যাবো, এন্টারটেইন করবো, কিন্তু আমরা বেশি জ্ঞান দিলে আমাদেরকে একটু কম সিরিয়াসলি লোকে নেয়, কারণ আমাদেরকে ভাবে তোরা যে প্রোডাক্টগুলো এন্ডোর্স করিস তোরা তো নিজেরাই মাখিস না, তোদের কথা আবার কি শুনবো। হ্যাঁ, তো আমাদের ইমেজ আছে, হ্যাঁ, তো পয়সার জন্য তো তোরা একটা যে প্রোডাক্ট এন্ডোর্স করিস তোরা নিজেরা মাখিস, যে গাড়ির এন্ডোর্স করিস, যে গাড়ি নিজে চালাস তো BMW মার্সিডিজ, আমাদেরকে জ্ঞান দিবি না। নাচছিস নাচ, তোদের নাচে সিটি মারবে, এর বাইরে জ্ঞান দিস না, আছে আমাদের এই ইমেজ। তুমি কি বলবে? একমত? না না, আমি মানে একদমই একমত, তাই জন্যই তো এত বছর ধরে একসাথে আছি, মানে একদমই একমত। এবং মানে এটা সত্যি, এটা খুব খারাপও লাগে। এবং আমি বহু বছর ধরে এটা দেখছিও যে যেহেতু আমরা পাবলিক ফিগার, তাই মেয়ে বা ছেলে, মানে আমি শুধু মেয়ে বলে বলবো না, মেয়েরা উইক হয় ছেলেরা স্ট্রং হয়, এটা একদমই নয়। আমার মনে হয় সবাই সমান হয়। তো একটা মানে হয় না যে আমি ধরো কোথাও গেছি, আমি আমার পার্সোনাল লাইফে আছি, আমি খাওয়া দাওয়া করছি, কেউ একটা ছবি তুলে চলে গেল, আমি তাকে কিছু বলতে পারবো না, কেন আপনি তো সেলিব্রিটি ম্যাডাম, আপনার ছবিটা কেন তুলবো না, একটা বেসিক পারমিশন নেওয়া বা কিছু। তো এই জিনিসগুলো না আমাদের চিরকাল ফেস করে আসতে হচ্ছে। তো আমরা যতই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ডেফিনেটলি আমরা যাই বলি না কেন, সেটার মানে তারা হয়তো বুঝতেই পারছে যে এরা ঠিক বলছে, তাও ট্রোল করবে না।
অঙ্কুশের কাছে যাই। অঙ্কুশ, বাংলার বাইরে অন্য কোথাও কি মির্জাকে রিলিজ করার কথা ভাবছো? তার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াও তো অনেকে তোমাকে প্রশ্ন করেছে, বিশেষ করে ধরো অসম, ত্রিপুরা এই জায়গাগুলোতে বহু সংখ্যায় বাঙালি রয়েছে, তো সেক্ষেত্রে আপাতত নয়, হয়তো এই রেসপন্সটা খুব ভালো হলে আমি হয়তো মেবি পরের উইকের দিকে করবো। তার কারণ এখন আস্তে আস্তে অনেক কিছু শিখছি, তো বিশেষ করে এত বড় ছবি, বাকি জিনিসগুলো শেষ করতে করতেই আমার এত টাইম চলে যাচ্ছে এবং এত শিখতে শিখতে করতে হচ্ছে, ওই জিনিসগুলো আমার কাছে এক্সট্রা হয়ে যেত আর কি। তো আমার মনে হয় আগে এখানে হোক প্রপার, যেটা আমি জানি আমার হাতের আয়ত্তে আছে, তারপরে যখন রেসপন্স সেরকম দেখবো তো অবশ্যই। শুধু তাই নয়, আমি তো হয়তো আউট অফ ইন্ডিয়াও করতে পারি, বিদেশে আগে একটু দেখে নিই, মানে আগে বাংলায়। আচ্ছা, এবার একটুখানি আমরা সংলাপ শুনে নিই। ওয়েন্দ্রিলার কাছেই যাই। আমাকে দিয়ে বলছো প্রেমের সংলাপ বলবে কিছু? কারণ না, মির্জা তো গালিব হয়ে গেছে তোমার। না, আমার আর প্রেম একদম ভাল লাগে না, নেকা নেকা বড্ড। আমি একটু থ্রেট করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। ওয়াও, তাহলে আমি এইভাবেই বলবো, জঙ্গলেতে সবাই বাঘের ভয় গুটিয়ে পালায়, তারপর বুঝতে পারছি না। শিকার শুধু বাঘ নয়, বাঘিনীরাও করতে পারে। ওয়াও, এটা রিয়েল থ্রেট হয়ে গেল। আমি ভাবলাম এটা বলার পরে পজ নিচ্ছি, তোমরা একটু কিছু বলবে, তারপর বললে না, আমি নিজেই বলে আগে আরে শায়েরি জানো, আগে আমরা বলবো। আরে আচ্ছা, এবার না, একটা ডায়লগ আছে যেখানে কৌশিকদা আমাকে বলছে যে হালকা করে একটা পাঞ্চ করে আমাকে বলছে সময় আচ্ছা চল রা তেরা, তখন আমি বলি যে তাসের খেলায় টেক্কা আর জীবনের খেলায় সিক্কা, যার চলে সময় তারই হয়। সময় তার, এক্স্যাক্টলি। মানে এটাই চাইবো যে টেক্কাও তোমার হোক, সিক্কাও তোমার হোক মির্জা নিয়ে, কারণ যেভাবে মির্জা নিয়ে তুমি পজেসিভ, তোমার মানে প্রথম প্রডিউসার হিসেবে একেবারে তোমার বেবি এই মির্জা, অবশ্যই তোমাদের সকলের জন্য, পুরো মির্জা টিমের জন্য অনেক শুভেচ্ছা রইল। কিন্তু শেষ করতেই হচ্ছে, সময় তো শেষ, ফিল্ম স্টার শেষ করছি। অন্যান্য খবরের জন্য অবশ্যই আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দের পর্দায়।